কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্ধকার তৃতীয় পর্ব। লিখেছেন আহনাফ হোসেন মুশফিক। এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়ার জন্য ওনার ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শুরু হচ্ছে অন্ধকার তৃতীয় পর্ব। জিসানের ছোট বোন আয়াত দৌড়ে গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। তখন আয়াত দেখে ভেতরে তার নানু। সে দৌড়ে গিয়ে তার নানুকে জড়িয়ে ধরে। এরপর একে একে সবাই ঘরে প্রবেশ করে। জিসান আজকে অনেক বছর পর তার নানু বাড়ি এসেছে। আগেরবার যখন এসেছিল তখন সে অনেক ছোট ছিল, তেমন কিছু বুঝতো না। তাই এইবার সে চারিপাশে পরিবেশটা ভালো করে দেখতে থাকে। বাড়িটা বিশাল এক জমিদার বাড়ির মতো, আর বাড়ির আশেপাশে ঘন জঙ্গল। জিসানের এসব পরিবেশ খুবই ভালো লাগে, কিন্তু তার কলেজে ছুটি না থাকায় সে এরকম কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না। আজকে এখানে এসে এসে খুবই খুশি। আয়াতও বেশ খুশি। ও পুরো বাড়িটা ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে ও ছাদে চলে যায়। ছাদে গিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। তখনই ও লক্ষ্য করে দূরে জঙ্গলের মধ্যে ঘন দাড়িওয়ালা চাদরে মোড়ানো একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বৃষ্টিতে ভিজছে এবং এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত ছোট মানুষ, ও মনে করে ওই লোকটি হয়তো তাদের পরিচিত কেউ হবে। তাই সে হাত উঁচু করে লোকটিকে হাই জানায়। প্রতি উত্তরে লোকটিও তার হাতটি তুলে এক অদ্ভুত হাসি দিয়ে আয়াতকে হাই জানায়। তখনই আয়াতের মা নিচ থেকে আয়াতকে ডাকে। আয়াত তার মায়ের ডাক শুনে সাথে সাথে নিচে নেমে যায়। তখন আয়াতের মা আয়াতকে ঝড়ের মধ্যে ছাদে যাওয়ার জন্য তাকে বকা দেয়। রাতে সবাই খেতে আসে। রেহানা বেগম খিচুড়ি ও খাসির মাংস রান্না করেছে। এইটা দেখে জিসানের বাবা বলে, মা এতগুলো রান্না করলেন যে, আপনি কি জানতেন আমরা আসবো? আমার এত আদরের নাতি নাতনিরা আসবে আর আমি জানবো না? এটা কি হয় কখনো? এই কথা শুনে সবাই একটু আশ্চর্য হয়। জিসানের বাবা জিজ্ঞাসা করে, কিভাবে? রেহানা বেগম কৌশলে বিভিন্ন কথায় কথাটাকে ঘুরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে সবাই কথাটা ভুলে যায়, কিন্তু জিসানের মনে একটু সন্দেহ জাগে। তারপরও সবার সামনে এমন ভাব করে যেন সেই কথাটাকে এড়িয়ে চলেছে। তাদের খাবার শেষ হতে হতেই ঝড় অতিমাত্রায় বাড়ার কারণে কারেন্ট চলে যায়। রেহানা বেগম সবাইকে বসতে বলে মোমবাতি খুঁজতে যায়। জিসানও হাত ধোয়ার জন্য ওঠে। ও হাত ধুয়ে তার নানুকে সহযোগিতা করতে যায়, কিন্তু যাওয়ার সময় ও পাশের রুমে খেয়াল করে অন্ধকারে কোনো আবছা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। ও জিজ্ঞাসা করে, কে কে ওখানে? ঠিক তখনই ওর নানু অন্য রুম থেকে মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে এবং সাথে করে জিসানকে নিয়ে যায়। জিসানের মনে কেন জানি সন্দেহ বেড়েই চলেছে। কিছু তো একটা গন্ডগোল আছে। তার কাছে কেন জানি সবকিছু খটকা লাগছে। রাতে সবাই শুয়ে পড়ে। জিসানের বাবা, মা ও আয়াত এক রুমে থাকবে। জিসানকে অন্য একটি রুমে থাকতে দেওয়া হয়। রেহানা বেগম সবাইকে বিছানা বুঝিয়ে দিয়ে তার রুমে চলে যায়। জিসানও শুয়ে পড়ে, কিন্তু আজকে ওর কেন জানি ভয় লাগছে। ও তার স্কুল থেকে একবার পাহাড়ে ক্যাম্পিংয়ে গিয়েছিল। গভীর জঙ্গলেও সে একা থেকেছে এক রুমে, কিন্তু কোনোদিনই কোনো জায়গায় ভয় পায়নি। আজকে কেন যেন ভয় লাগছে, এটাও সে বুঝতে পারছে না। এইসব কথা চিন্তা করতে করতেই ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। হট করেই ও নিজেকে গভীর জঙ্গলের মধ্যে আবিষ্কার করে।
আশেপাশে কোনো কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভাইয়া, ভাইয়া, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। হট করেই ওর কানে আয়াতের আওয়াজ ভেসে আসে। কোথায় তুমি? জিসান বারবার জিজ্ঞাসা করতে থাকে, বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। কিন্তু তার উত্তরে আয়াত বারবারই জিসানকে বাঁচাও বাঁচাও বলতে থাকে। জিসান আশেপাশে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না যে আয়াত কোথায় আছে। হট করেই ওর চোখ একটা কুয়ার দিকে পড়ে। ও আন্দাজ করতে পারে ওই কুয়ার ভেতর থেকে আওয়াজটা আসছে। সে দৌড়ে কুয়ার কাছে যায়। উকি মারতেই দেখে ভেতরে আয়াতের কাটা মাথা। ভাইয়া, ভাইয়া, আমাকে বাঁচাও। তৎক্ষণাৎ ওর ঘুম ভেঙে যায়। বাইরে তুমুল বেগে ঝড় হচ্ছে। এইসবও তার মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়ে। তার মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। কেমন যেন এক ধরনের অদ্ভুত ভয় লাগছে তার। জিসানের বাবা অনেক নামাজি মানুষ। ফজরের আজানের কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে যায়। তার শাশুড়িও খুব নামাজি। তাই সে চিন্তা করে তার শাশুড়িকে গিয়ে জিজ্ঞাসা করবে এখানে আশেপাশে কোথাও মসজিদ আছে কিনা। সে বিছানা থেকে নেমে রেহানা বেগমের রুমের দিকে যায়, কিন্তু তখনই খেয়াল করে ঝড় এখনো থামেনি। এরপর সে রেহানা বেগমের রুমের কাছে আসে। দেখে দরজা খোলা, কিন্তু রেহানা বেগম রুমে নেই। এই বাড়িতে প্রায় 7-8টার মতো রুম। জিসানের বাবা সবগুলো রুম খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও রেহানা বেগমকে খুঁজে পায় না। কি ব্যাপার, এই ঝড়ের মধ্যে কোথায় গেল? হট করেই পেছন থেকে রেহানা বেগম জিসানের বাবাকে ডাক দেয়। জিসানের বাবা জিজ্ঞাসা করে, আপনি কোথায় ছিলেন? আরে একটা মুরগি পাচ্ছিলাম না, তাই ছাদে উঠে আশেপাশে খুঁজছিলাম এতক্ষণ। জিসানের বাবা এই কথাটা শুনে খুবই আশ্চর্য হয়ে যায়। কি, আপনি মুরগি পালা শুরু করলেন কবে থেকে? আপনি না আগে এসব পশু পাখি ঘৃণা করতেন? এমনকি আপনি তো কখনো মুরগি কাটতেনও না। এসব কথা শুনে রেহানা বেগমের মুখটা কেমন যেন হয়ে যায়। তিনি বলেন, আরে না, আমার অভ্যাস হয়ে গেছে। আর আমি গ্রামে থাকি, এইসব না পারলে হয় নাকি? যাও, তোমার কাজে যাও। এই বলে রেহানা বেগম চলে যায়। কিন্তু জিসানের বাবা স্পষ্ট বুঝতে পারছিল রেহানা বেগম কোনো একটা বিষয় লুকাচ্ছে। এতক্ষণে জিসান দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে এসব কথা শুনছিল। জিসানও স্পষ্ট বুঝে যায় যে কোনো একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে। রেহানা বেগম রুম থেকে বের হওয়ার আগেই জিসান তার রুমে গিয়ে আবারও শুয়ে ঘুমের ভান করে। রেহানা বেগম সেই রুমেও আসে। জিসান ঘুমাচ্ছে ভেবে সে চলে যায়। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সামনে একটা মরা কুকুর পড়ে রয়েছে। কুকুরটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন এটাকে ছিন্ন ভিন্ন করে খেয়েছে। এটা দিকে তাকানোই যাচ্ছে না। জিসানের মা রেহানা বেগমকে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো হিংস্র প্রাণী আছে কিনা। রেহানা বেগম জানান এখানে এমন কোনো প্রাণী নেই, হয়তো কোনো মানুষ এটাকে মেরেছে। কিন্তু তার মার এই কথায় সে বিশ্বাস করে না। তাই সে জিসান ও আয়াতকে খুবই সাবধান করে দেয় যাতে বাইরে না যায়। রাতে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে জিসানের বাবা কোনো ফল মিষ্টি নিয়ে আসতে পারেনি। তাই সে গ্রামের বাজারের দিকে রওনা হয় কিছু ফল ও মিষ্টি কেনার উদ্দেশ্যে। যাবার পথে জঙ্গল অতিক্রম করার সময় সে আশেপাশে কিছু পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। তার খেয়াল আছে আগেরবার যখন সে এখানে এসেছিল তখন এই বাড়িগুলোতে মানুষ থাকতো, কিন্তু এখন দেখি কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে। অনেকখানি রাস্তা অতিক্রম করার পর অবশেষে সে গ্রামের বাজারে এসে পৌঁছায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখতে পায় এখানে কোনো লোকজন নেই। বেশিরভাগ দোকানই বন্ধ। এরকমটা সে আগে কোনো দিন কোনো বাজারে দেখেনি। আরও কিছু দূর যাওয়ার পর সে একটা টঙের দোকান দেখতে পায়। সেখানে এক বৃদ্ধ চা বানাচ্ছিল। জিসানের বাবা বেঞ্চে গিয়ে বসে, তারপর বলে, আচ্ছা চাচা, এখানে লোকজন তো কম কেন? বৃদ্ধ যেন কোনো কথাই শুনছে না। চাচা,
এইবার সেই লোকটি কেমন যেন উড়ু চোখে তার দিকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থাকার পরে বলে, গ্রামে কি নতুন নি? না, আসলে এখানে আমার শ্বশুর বাড়ি। অনেক বছর পর বিদেশ থেকে আসছি বেড়াতে। ও, এর লেগেই তো মনে হয় কিচ্ছু জানো না। কি জানবো? এরপর সে বৃদ্ধ লোকটি সমস্ত ঘটনা খুলে বলা শুরু করে। গত বছরে এই গ্রামে এক লোক কালো জাদু করতে গিয়ে এক শয়তানকে পৃথিবীতে নিয়ে এসেছে। সেই শয়তান আসার পর আস্তে আস্তে সব মানুষকে মারতে শুরু করে, প্রথমে বাচ্চা থেকে শুরু করে পরে বড়দেরকে। তাই যারা এই গ্রামে বেঁচে ছিল তারা সবাই গ্রাম ছেড়ে চলে যায়। এর জন্যই এই গ্রামে এখন বেশি জনবস্তি নেই। এইসব কথা শুনে জিসানের বাবা হেসে দেয়। ধুরু মিয়া, মজা করেন। আমাকে দেখতে কি আপনার কাছে বাচ্চা মনে হয়? এই বলে জিসানের বাবা অন্যদিকে চলে যায়। আসলে তিনি ওই বৃদ্ধটিকে পাগল ভাবছিল। জিসানের বাবা কিছু দূর এগিয়ে যাওয়ার পর বৃদ্ধ লোকটি একটি মুচকি হাসি হাসে। এরপর জিসানের বাবা মেইন রোড দিয়ে লোকাল বাস করে অন্য গ্রামের বাজারে চলে যায়। এদিকে জিসানের মা দুপুরে না খেয়েই ঘুমিয়ে পড়ে। আসলে জিসানের মার এক ধরনের রোগ আছে, যার কারণে তার অতিরিক্ত ঘুম পায় এবং সে একবার ঘুমালে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তাই তো কাল রাতে এত কিছু ঘটার পরেও সে কোনো কিছুই টের পায়নি। জিসান আর আয়াত এক রুমে বসে বসে ল্যাপটপে মুভি দেখছিল। জিসান জানতো যে এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাই সে আগে থেকে অনেকগুলি মুভি ডাউনলোড করে রেখেছিল এখানে এসে দেখার জন্য। এক পর্যায়ে আয়াত বলে ওঠে, ভাইয়া, আর মুভি দেখতে ভালো লাগছে না। আমি এটার আগামাথা কিছুই বুঝতে পারছি না। চলো না আমরা বাইরে গিয়ে একটু খেলে আসি। খবরদার, শোনো নাই সকালবেলা আম্মু কি বলেছে? বাইরে বাঘ আছে, বাইরে গেলে আমাদের খেয়ে ফেলবে। তুমি আমার সাথে যাবে নাকি আমি একাই যাব বলো? আয়াত যদি কোনো এক জিনিসে জেদ করে বসে তাহলে তাকে সেটা করতে দিতেই হবে, না হলে সে পুরো বাসা চিল্লাচিল্লি করে একাকার করে ফেলে। এজন্য জিসান বাধ্য হয়ে বলে, আচ্ছা চলো, কিন্তু আম্মু ঘুম থেকে ওঠার আগেই আমাদের চলে আসতে হবে। জিসান ও আয়াত বাইরে ঘুরতে যায়। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। আয়াত দৌড়াদৌড়ি করছে। কিছু দূর যাওয়ার পর জিসান খেয়াল করে জিসান সেই দিন স্বপ্নের মধ্যে যে জায়গাটা দেখেছিল সেটা হুবহু এই জায়গার সাথে মিলে যাচ্ছে। ও কৌতূহল বশত সেই কুয়াটা খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ও সেই কুয়াটাকেও খুঁজে পায়। ধীরে ধীরে সে কুয়াটার কাছে এগিয়ে যায়। আস্তে আস্তে করে সাবধানে কুয়ার মধ্যে উঁকি দিতেই দেখে সেটা অনেক গভীর ও অন্ধকার। ভাইয়া, ভাইয়া। তখনই আয়াত ওকে ডাক দেয়। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.